এই চ্যানেলটি কোনো হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত। ইউরোপ আর ভারতের মধ্যে কি এমন কিছু ঘটতে চলেছে যা ভারতের বাণিজ্যিক ভবিষ্যৎ পুরোপুরি বদলে দিতে পারে? প্রায় 20 বছর ধরে যে চুক্তি বারবার ভেঙে পড়েছে, হঠাৎ করে সেই চুক্তি নিয়েই কেন এখন তীব্র তৎপরতা? বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র আর বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট, এই দুই শক্তি কি এবার সত্যি ইতিহাস লিখতে চলেছে? প্রশ্ন উঠছে, ভারত কি ইউরোপের বাজারে অবশেষে সমান অধিকার পেতে চলেছে, নাকি এই চুক্তির আড়ালে লুকিয়ে আছে এমন কিছু শর্ত যা ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে? যখন বিশ্ব বাণিজ্য অনিশ্চয়তায় ভরপুর, যখন আমেরিকার শুল্ক নীতি কঠোর, যখন চীনকে ঘিরে বৈশ্বিক টানাপোড়েন চরমে, ঠিক সেই সময় কেন ভারত ও ইউরোপ এত দ্রুত একে অপরের কাছাকাছি আসছে? এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কি ভারতের রপ্তানিকে নতুন গতি দেবে, নাকি দেশীয় শিল্পকে কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দেবে? আজকের ভিডিওতে আমরা জানব ভারত ইউরোপ ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ভেতরের গল্প। কেন এই চুক্তিকে গেম চেঞ্জার বলা হচ্ছে, আর এই চুক্তি হলে ভারতের লাভ কোথায়, ঝুঁকি বা কতটা গভীরে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই চুক্তির সিদ্ধান্ত বদলে দিতে পারে ভারতের অর্থনৈতিক কূটনীতির দিক নির্দেশ। ভিডিওর শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। সঠিক উত্তরদাতাদের নাম পরের সপ্তাহের ভিডিওর পিন কমেন্টে জানানো হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। 2007 সালে শুরু হওয়া একটি আলোচনা, যা তখন খুব সাধারণ মনে হয়েছিল, কিন্তু আজ সেই আলোচনাই ভারতের ভবিষ্যৎ অর্থনৈতিক কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত হতে চলেছে। প্রশ্ন একটাই, যে চুক্তি একসময় অসম্ভব বলে মনে হয়েছিল, সেটাই হঠাৎ করে এত জরুরি হয়ে উঠল কেন? ইউরোপীয় ইউনিয়নের অবস্থান ছিল শুরু থেকেই স্পষ্ট। তারা ভারতের বাজারে ঢুকতে চেয়েছিল আরও গভীরভাবে। গাড়ি, ওয়াইন, মদ, উচ্চমূল্যের যন্ত্রাংশ, এই সব পণ্যের ওপর শুল্ক কমানো ছিল তাদের প্রথম দাবি। কিন্তু এখানেই থেমে থাকেনি ইউরোপ। তারা চেয়েছিল ভারতের মেধাস্বত্ব আইন আরও কঠোর হোক, যাতে ইউরোপীয় কোম্পানিগুলোর প্রযুক্তি ও পেটেন্ট সম্পূর্ণ সুরক্ষিত থাকে। এমনকি ভারতের সরকারি ক্রয় ব্যবস্থায় প্রবেশাধিকার, যেখানে হাজার হাজার কোটি টাকার চুক্তি হয়, সেটিও আলোচনার টেবিলে উঠে আসে। প্রশ্ন উঠছে, কোন দেশই বা এত সহজে নিজের কৌশলগত দরজা খুলে দেয়? ভারতের উদ্বেগ ছিল আরও গভীর। দেশীয় শিল্প, ক্ষুদ্র উদ্যোগ, তথ্য সুরক্ষা, সব মিলিয়ে ভয় ছিল একবার বাজার খুলে দিলে নিয়ন্ত্রণ আর ফিরে আসবে না। বিদেশি পণ্যের চাপে কি দেশীয় উৎপাদক টিকে থাকতে পারবে? ডিজিটাল তথ্য কি নিরাপদ থাকবে? এই আশঙ্কাগুলি 2013 সালে আলোচনাকে থামিয়ে দেয়। তখন মনে হয়েছিল এই চুক্তির অধ্যায় এখানেই শেষ। কিন্তু বিশ্ব থেমে থাকে না। আর 2020 সালের পর বিশ্ব যেভাবে বদলাতে শুরু করে, তাতে পুরনো সিদ্ধান্ত নতুন করে ভাবতে বাধ্য হয়। করোনা অতিমারি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বিশ্বের সরবরাহ শৃঙ্খল কতটা ভঙ্গুর। একটি দেশ বন্ধ হলেই পুরো বিশ্বে তার প্রভাব পড়ে। এরপর ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে আরও অস্থির করে তোলে। তার উপর চীন ও আমেরিকার মধ্যে বাণিজ্য ও প্রযুক্তি সংঘাত। প্রশ্ন উঠতে শুরু করে, আগামী দিনের নির্ভরযোগ্য অংশীদার কে? এই অস্থিরতার মধ্যেই ভারত ও ইউরোপ একে অপরকে নতুন চোখে দেখতে শুরু করে। 2022 সালে আলোচনা আবার শুরু হয়। এবার শুধু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নয়, সঙ্গে যুক্ত হয় বিনিয়োগ সুরক্ষা এবং ভৌগোলিক নির্দেশক সংক্রান্ত সমঝোতা। এখানে এই বিষয়টা বদলে যায়। প্রশ্ন ওঠে, এই চুক্তি কি শুধু ব্যবসার জন্য, নাকি এটি একটি বড় কৌশলগত জোটের ইঙ্গিত? ইউরোপীয় ইউনিয়ন আজ শুধু একটি অঞ্চল নয়, এটি 45 কোটির বেশি মানুষের বিশাল বাজার, প্রায় $20 ট্রিলিয়ন অর্থনীতি। ভারতের জন্য এর মানে কি? আজও ভারতের টেক্সটাইল ও গার্মেন্টস পণ্যের ওপর ইউরোপের শুল্ক 16% পর্যন্ত। ফলে ভারত পিছিয়ে পড়ে বাংলাদেশ ও ভিয়েতনামের মতো দেশের কাছে, যারা ইতিমধ্যেই বিশেষ সুবিধা পাচ্ছে। প্রশ্ন হলো, ভারত কি আর পিছিয়ে থাকতে পারে? এই চুক্তি কার্যকর হলে সেই বাধা অনেকটাই সরে যাবে। ভারতের পণ্য ইউরোপের বাজারে আরও প্রতিযোগিতামূলক হবে। ফার্মাসিউটিক্যালস থেকে শুরু করে অটোমোবাইল, স্টিল, পেট্রোলিয়াম পণ্য, বৈদ্যুতিক যন্ত্র, ইলেকট্রনিক্স, সব ক্ষেত্রেই সম্ভাবনার দরজা খুলছে। কিন্তু এখানেই আর একটি প্রশ্ন উঠে আসে, এই লাভ কি শুধু বড় কর্পোরেট সংস্থার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি এর প্রভাব পৌঁছবে সাধারণ শ্রমিকের জীবনেও? বিশেষ করে শ্রম নির্ভর শিল্প, পোশাক ও চামড়া শিল্প,
এই খাতে কাজ করেন লক্ষ লক্ষ মানুষ। ইউরোপের বাজার খুলে গেলে রপ্তানি বাড়বে, উৎপাদন বাড়বে, কর্মসংস্থান বাড়বে, কিন্তু একই সঙ্গে কি বিদেশি প্রতিযোগিতার চাপও বাড়বে না? এই দ্বন্দ্বই এই চুক্তিকে এত জটিল করে তুলেছে। পণ্য বাণিজ্যের বাইরে পরিষেবা ক্ষেত্র এই চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। আইটি, টেলিকম, পরিবহন, ব্যবসায়িক পরিষেবা, এই ক্ষেত্রগুলোতে ভারত ইতিমধ্যেই বিশ্বে শক্ত অবস্থান তৈরি করেছে। ইউরোপের বাজার আরও খুলে গেলে ভারতের পরিষেবা রপ্তানি নতুন মাত্রা পেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইউরোপ কি সত্যি ভারতের পেশাদারদের জন্য দরজা খুলবে? এই প্রশ্নের ইঙ্গিত মিলছে প্রস্তাবিত মোবিলিটি কাঠামোতে। ছাত্র, গবেষক, দক্ষ পেশাদার এবং মৌসুমী কর্মীদের চলাচল সহজ করার কথা বলা হচ্ছে। অর্থাৎ এই চুক্তি শুধু পণ্যের নয়, মানুষের গতিশীলতার সঙ্গেও যুক্ত। এখানেই বোঝা যায় এই চুক্তির গভীরতা কতটা। ইউরোপের দিক থেকে দেখলে ভারত আজ আর শুধুই একটি বাজার নয়। ভারত মানে ভবিষ্যতের উৎপাদন কেন্দ্র, প্রযুক্তির অংশীদার এবং এক স্থিতিশীল গণতান্ত্রিক শক্তি। বিমানের যন্ত্রাংশ, বৈদ্যুতিক যন্ত্র, কেমিক্যাল, উচ্চ প্রযুক্তি পণ্য, এই সব ক্ষেত্রেই ইউরোপ ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চাইছে। প্রশ্ন উঠছে, ইউরোপ কি ধীরে ধীরে চীনের বিকল্প হিসেবে ভারতকে দেখতে শুরু করেছে? পরিসংখ্যান এই প্রশ্নকে আরও জোরালো করে। 2024-25 সালে ভারত ইউরোপ পণ্য বাণিজ্য ছাড়িয়েছে $136 বিলিয়ন। ইউরোপ ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। 2000 সালের পর থেকে ইউরোপীয় বিনিয়োগ ভারতে $117 বিলিয়ন বেশি। এত বড় সম্পর্ক কি আর অস্থায়ী থাকতে পারে? তবু একটি বিষয় ইচ্ছাকৃতভাবেই এই চুক্তির বাইরে রাখা হয়েছে, কৃষি। কারণ কৃষি ভারতের কাছে শুধু অর্থনীতি নয়, এটি কোটি কোটি মানুষের জীবন ও ভোটের সঙ্গে যুক্ত। তাই কৃষিকে বাদ দিয়েই এই চুক্তি এগোচ্ছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, দীর্ঘমেয়াদে এই সিদ্ধান্ত কি যথেষ্ট হবে? এই চুক্তির আরেকটি স্তর রয়েছে যা অনেক সময় আলোচনার বাইরে থেকে যায়: নিরাপত্তা ও প্রযুক্তি। সামুদ্রিক নিরাপত্তা, সাইবার সুরক্ষা, তথ্য সুরক্ষা, সন্ত্রাসবাদ মোকাবিলা, এই সব বিষয় আজ বাণিজ্যের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে মুক্ত সমুদ্রপথ রক্ষা, সরবরাহ শৃঙ্খল সুরক্ষা, এই সব ক্ষেত্রেই ভারত ও ইউরোপের স্বার্থ এক জায়গায় এসে মিলছে। নিউ দিল্লিতে হতে চলা ইউ ভারত সম্মেলন তাই শুধু একটি কূটনৈতিক অনুষ্ঠান নয়, এটি 2030 সালের দিকে তাকিয়ে একটি নতুন কৌশলগত রূপরেখা। পরিষ্কার শক্তি, গ্রিন হাইড্রোজেন, টেকসই উৎপাদন, আধুনিক প্রযুক্তি, সব মিলিয়ে এক নতুন অংশীদারিত্বের ছবি আঁকা হচ্ছে। প্রশ্ন হলো, এই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা কি কাগজেই সীমাবদ্ধ থাকবে নাকি বাস্তবে রূপ নেবে? উত্তর এখনও ভবিষ্যতের হাতে। কিন্তু একথা নিশ্চিত, ভারত ও ইউরোপের এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট শুধুই একটি চুক্তি নয়, এটি ভারতের ভবিষ্যৎ অর্থনীতি, কূটনীতি এবং বৈশ্বিক অবস্থানের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি। আপনার মতামত আমাদের কমেন্টে জানান। এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ভারত ইউরোপ ফ্রি ট্রেড এগ্রিমেন্টকে এত গুরুত্বপূর্ণ করে তুলছে ঠিক কোন বিষয়টি? এ, ইউরোপের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর হবে। বি, বিশাল ইউরোপীয় বাজারে ভারতের পণ্যের শুল্ক বাধা কমে যাবে এবং সি, ভারতের কৃষি রপ্তানি পুরোপুরি ইউরোপের নিয়ন্ত্রণে চলে যাবে। এই চুক্তি কার্যকর হলে ভারতের কোন ক্ষেত্র সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে? এ, শুধু বড় কর্পোরেট সংস্থা। বি, পোশাক, চামড়া শিল্প ও পরিষেবা খাতের লক্ষ লক্ষ কর্মী এবং সি, শুধুমাত্র সরকারি সংস্থাগুলো। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ভারত ও ইউরোপ কেন একে অপরের আরও কাছে আসছে? এ, শুধুমাত্র পর্যটন বাড়ানোর জন্য। বি, চীন ও আমেরিকার টানাপোড়েনের মাঝে নির্ভরযোগ্য অংশীদার গড়ে তুলতে। এবং সি, জাতিসংঘে ভোটের সংখ্যা বাড়ানোর জন্য।